সো আজকে আমাদের টপিকস হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। এই কারেন্ট ইলেকট্রিসিটিতে প্রতি বছরই বোর্ডে তোমরা কোয়েশ্চেন অবশ্যই পাবা। তো এই চ্যাপ্টারটা এই কারণেই আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং খুবই কনসেন্ট্রেশন নিয়ে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট করে ফেলতে হবে। তো কারেন্ট ইলেকট্রিসিটিতে মেইনলি অ্যাট ফার্স্ট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে সার্কিট, ইলেকট্রিক সার্কিট। তো ইলেকট্রিক সার্কিটটা আসলে কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব। সো যদি ডিফাইন করতে চাই ইলেকট্রিক সার্কিটকে, অন দ্যাট টাইম আমাদের যেটা বলতে হবে যে ইলেকট্রিক সার্কিট ইজ এ ক্লোজড পাথওয়ে অফ এনি ওয়্যার। একটা ওয়্যার দিয়ে একটা ক্লোজড পাথওয়ে যদি আমরা তৈরি করি, কানেক্টেড উইথ আ ব্যাটারি, একটা ব্যাটারির সাথে কানেক্ট করে একটা ওয়্যার দিয়ে একটা ক্লোজড পাথওয়ে যদি আমরা তৈরি করি, সেটাই একটা ইলেকট্রিক সার্কিট হবে। সো নর্মালি তোমরা যদি একটা ব্যাটারি থাকে তোমাদের, এই ব্যাটারিতে ধরো যে এটা পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড, জাস্ট তোমরা যদি একটা ওয়্যার পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডের দিকে এনে কানেক্ট করো দুই এন্ডে, অন দ্যাট টাইম এটা একটা ক্লোজড পাথওয়ে formed by an wire and a battery, and this closed pathway should be termed as circuit. তাহলে সার্কিট হচ্ছে একটা ক্লোজড পাথওয়ে। এখন এই সার্কিটে শুধু যে একটা ওয়্যারই থাকবে তা না, এই ওয়্যারে আমরা ডিফারেন্ট লোড দিতে পারি, দ্যাট ইজ ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস দিতে পারি। ধরো যে একটা বাল্ব, এটাও একটা লোড, সো এটা একটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স। তারপরে আমরা এখানটা একটা ফ্যান ফিট করতে পারি, সো ফ্যান এটাও একটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স। সো এই যে লোডগুলো একটা সার্কিট ক্যারি করতে পারে। তো সেক্ষেত্রে সার্কিট আসলে ডেফিনেশনটা আমরা একটু লিখে নিই এখানটায়। ডেফিনেশন অফ সার্কিট, সো ডেফিনেশন অফ সার্কিট হচ্ছে ক্লোজড pathway formed by a conducting wire connected with a battery, connected with a battery. সো একটা ব্যাটারির সাথে একটা কন্ডাক্টিং ওয়্যার কানেক্ট করে যদি একটা ক্লোজড পাথওয়ে তৈরি করি, সেটাকে আমরা কি বলবো? সার্কিট বলবো। তো টিপিক্যাল সার্কিটগুলো এভাবে ড্র করতে হয়, যেমন ধরো যে এইরকম করে আমি একটা টিপিক্যাল সার্কিট ড্র করছি। এই যে দেখো এটা একটা ওয়্যার, এইখানটায় ধরো যে একটা রেসিস্ট্যান্স আছে, ধরো যে দিস ওয়ান ইজ দ্য রেসিস্ট্যান্স অফ এ বাল্ব। সো বাল্বটাকে আমরা রেসিস্টর বলতে পারি। তাহলে এই বাল্বের তিনটা নাম দিতে পারি আমরা। একটা হচ্ছে সেটা একটা লোড হিসাবে আমরা সেটাকে টার্ম করতে পারি। আবার বলতে পারি দিস ওয়ান ইজ অ্যান ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স। আবার আমরা বলতে পারি দিস ওয়ান ইজ এ রেসিস্টর মানে কি? যে রেসিস্ট করবে ইলেকট্রিসিটিকে স্মুথলি ফ্লো করতে, রেসিস্ট করা। তাহলে এই বাল্বটা এই ইলেকট্রিসিটিকে স্মুথলি ফ্লো করতে রেসিস্ট করবে, দ্যাট ইজ ওয়াই দ্য বাল্ব ইজ অ্যাক্টিং অ্যাজ এ রেসিস্টার হিয়ার। তারপরে আরেকটা রেসিস্টার ধরো যে এইভাবে দিলাম, এটা একটা আরেকটা রেসিস্টার। সো ধরো যে এটা একটা হেয়ার ড্রায়ার অর ওয়াটার হিটার অর ইলেকট্রিক ওভেন বলতে পারো। সো বললাম যে দিস ওয়ান ইজ ইলেকট্রিক ওভেন। তাহলে এই ইলেকট্রিক ওভেন, ঠিক আছে, সেও একটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স অর লোড, আর কি বলতে পারি আমরা? রেসিস্টার বলতে পারি। তাহলে এই ক্লোজড পাথওয়েতে এই ওয়্যারটা অনেকগুলো লোড ক্যারি করতে পারে। তাহলে এই দুই এন্ড কিন্তু ব্যাটারির সাথে কানেক্টেড করতেই হবে। তো এইখানটায় একটা জিনিস খুবই ক্লিয়ার করতে চাই আমি, যে এই ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে বড় যে স্ট্রেট লাইনটা এখানটায় দেখছো, এই স্ট্রেট লাইনটা ব্যাটারির পজিটিভ এন্ড ইন্ডিকেট করে, আর এই যে ছোট্ট
ছোট্ট স্ট্রেট লাইনটা দেখছো, এটা ব্যাটারির নেগেটিভ এন্ডটাকে ইন্ডিকেট করে। তাহলে আমরা সার্কিট কি সেটা আমরা শিখেছি। তাহলে সার্কিট হচ্ছে একটা ক্লোজড পাথওয়ে ফর্মড বাই আ কন্ডাক্টিং ওয়্যার, একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে তৈরি একটা ক্লোজড পাথওয়ে কানেক্টেড উইথ আ ব্যাটারি, যেটা দুটা এন্ড ব্যাটারি দুটা এন্ডের সাথে কানেক্ট করে দেওয়া হয়। এখন এই সার্কিট তো ডিফারেন্ট লোড অর ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস অর রেসিস্টর তারা কি ক্যারি করে সেটাও আমরা জেনেছি। তো ডিপেন্ডিং অন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ রেসিস্টার্স, এই আমাদের যে সার্কিট, সেই সার্কিটকে আমরা টু টাইপে ডিভাইড করতে পারি। তাহলে আমি কি বললাম, ডিপেন্ডিং অন ডিপেন্ডিং অন arrangement of resistors, এই রেসিস্টরের অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে of resistors, circuits are of two types. Circuits are of two types. সার্কিটের কয়টা টাইপ থাকবে? দুইটা টাইপ থাকবে। তো what should be the first one? First one হচ্ছে সিরিজ সার্কিট, আর সেকেন্ড ওয়ান হচ্ছে প্যারালাল সার্কিট। এটা তোমরা অলরেডি ক্লাস 8-এ পড়েছো, তার আগেও পড়তে পারো, ক্লাস 8-এ তো পড়া স্বাভাবিক একটা ব্যাপার। আর নাম্বার 2-এ আমরা যে সার্কিটটা জানবো সেটা হচ্ছে প্যারালাল সার্কিট। তাহলে এই দুই ধরনের সার্কিট নিয়ে আজকে আমরা একটু কাজ করব, এবং এই দুই ধরনের সার্কিট দুটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই দুই ধরনের সার্কিটের মিক্সড আপ একটা সার্কিটও আমরা পেতে পারি। তাহলে শুধু সিরিজ সার্কিট হতে পারে, শুধু প্যারালাল সার্কিট হতে পারে, আবার সিরিজ অ্যান্ড প্যারালাল এদের কম্বিনেশন মিলে আরেকটা সার্কিট হতে পারে। তো সিরিজ অ্যান্ড প্যারালালের কম্বিনেশন যে আরেকটা সার্কিট, সেই সার্কিটই আমরা বেশি দেখি আমাদের হাউসহোল্ডে। যদিও আমরা প্যারালাল সার্কিটটা ইউজ করি, তারপরেও ওখানটায় মাঝে মাঝে কোনো অ্যাপ্লায়েন্স, দ্যাট ইজ কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সকে আমরা সিরিজে কানেক্ট করি। তো সেক্ষেত্রে এটা কিভাবে কানেক্টেড করা যায়, বা কানেক্টেড করলে সেখানটায় ইলেকট্রিক কনজাম্পশনটা বেশি হবে না কম হবে, সেটাও আমরা এই সার্কিট অ্যানালাইজ করলেই বুঝতে পারবো। তাহলে অ্যাট ফার্স্ট আমরা সিরিজ সার্কিট একটু অ্যানালাইজ করতে চাই। সিরিজ সার্কিটটা আসলে কি? দেখো, এই যে সিরিজ সার্কিট, আমি একটু বলি। সিরিজ সার্কিট তো একটু আগেই তোমরা জেনেছো যে একটা সার্কিট ডিফারেন্ট টাইপের ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স হোল্ড করতে পারে। তাছাড়া ডিফারেন্ট টাইপের ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স ছাড়াও সে আর যে জিনিস হোল্ড করতে পারে সেগুলোর ভিতরে পরে আমরা যদি ফিউজ বলি, ফিউজ ওটাও একটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স, বাট ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স না বলে ওটাকে আমরা একটা ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট বলতে পারি। তো তারপরে সুইচ, সেটাও একটা ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট, অ্যাপ্লায়েন্স না বলাই ভালো। ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স সেগুলোকে বলবো যেগুলো দিয়ে, ধরো যেগুলো ইলেকট্রিসিটি দিয়ে ড্রাইভ করে, ঠিক আছে, আমরা কিছু বেনিফিট পাই, যেমন বাল্ব, ফ্যান, ঠিক আছে, এগুলোকে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স বলবো। তাহলে এই সিরিজ সার্কিট আমি একটা ড্র করি আগে, তারপরে আমরা ডিফাইন করব। তাহলে আমি একটা সিরিজ সার্কিট ড্র করছি, এখানটায় ডিফারেন্ট টাইপের রেসিস্টরগুলো আছে। তো এই ডিফারেন্ট টাইপের রেসিস্টরগুলো দেখো, আমি এভাবে দিলাম, তিনটা রেসিস্টর দিলাম, দিয়ে আমি এই ওয়্যারটাকে টেনে নিয়ে আসলাম এবং একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম। এখন কিন্তু আমরা এখানে সুইচ টুইচ কিছু দিচ্ছি না, ঠিক আছে। ইচ্ছা করলে এখানে একটা সুইচ দিয়ে দিতে পারতাম। সুইচ অন অফ করলে, ধরো যে তিনটাই যদি বাল্ব হয় আমাদের, সুইচ অন করলে বাল্বগুলো গ্লো করবে, সুইচ অফ করলে বাল্বগুলো সুইচ অফ হয়ে যাবে। এখন ধরলাম যে এই তিনটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স আর লোড এই জায়গায় এই সার্কিটটা ক্যারি করছে। সো ফার্স্ট ওয়ানের রেসিস্ট্যান্স হচ্ছে
R1, সেকেন্ড ওয়ানের রেসিস্ট্যান্স হচ্ছে R2 অ্যান্ড থার্ড ওয়ানের রেসিস্ট্যান্স হচ্ছে R3। তো এই রেসিস্ট্যান্স হচ্ছে কি? রেসিস্ট্যান্স হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এনি কন্ডাক্টর। সো যে কোনো একটা কন্ডাক্টরের একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা কি করে, ইলেকট্রিসিটি ফ্লো, যে মানে স্মুথ যে ফ্লোটা আছে সেই স্মুথ ফ্লোতে একটা অবস্ট্যাকেল ক্রিয়েট করে। তো এই রেসিস্ট্যান্স কি, এটা কিছুক্ষণ পরে যখন আমরা এই ওহমসের ল প্রুভ করব, অন দ্যাট টাইম রেসিস্ট্যান্সটা কি আমরা ওখান থেকে বেটার জেনে যাব। তো দেখো, তোমরা তো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স চেনো, তাই না? তো সেক্ষেত্রে এইগুলো বোঝার কোনো সমস্যা নেই। ধরো যে 3টা বাল্ব বা 3টা ওয়াটার হিটার বা 3টা ইলেকট্রিক ওভেন আমি এখানটায় কানেক্ট করেছি। এখন মেইনলি দেখতে হবে যে ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে R1 আছে, একেবারে নেগেটিভ এন্ডের সাথে R3 আছে। তো এটাও যদি তোমরা স্কিপ করতে চাও স্কিপ করতে পারো। মেইনলি তোমরা দেখো যে লোডগুলো ওয়ান আফটার অ্যানাদার আছে। R1 এর লেফট হ্যান্ডের সাথে, ঠিক আছে, অন্য কোনো রেজিস্টর নেই। R1 এর রাইট হ্যান্ড আর R2 এর লেফট হ্যান্ড কানেক্টেড আছে। আবার R2 এর রাইট হ্যান্ড R3 এর লেফট হ্যান্ডের সাথে কানেক্টেড আছে। তার মানে তারা, মানে কারো রাইটের সাথে রাইট বা লেফটের সাথে লেফট এভাবে কেউ কানেক্টেড নাই। মানে সেম পয়েন্ট বা সেম ওয়্যার তারা কখনোই শেয়ার করে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওটাও যদি স্কিপ করতে চাও, জাস্ট মনে রাখো যে যে সার্কিটে রেসিস্টার্সগুলো ওয়ান আফটার অ্যানাদার অ্যারেঞ্জড থাকে, দেখো একটার পর একটা অ্যারেঞ্জড, একটার পর একটা অ্যারেঞ্জড, R1 এর পর R2, R2 এর পরে R3। তাহলে এই যে সার্কিটটা আমরা দেখছি সেই সার্কিটে দেখছি যে রেসিস্টার্সগুলো ওয়ান আফটার অ্যানাদার অ্যারেঞ্জড আছে। এই টাইপের যে সার্কিটগুলো, সেই সার্কিটগুলোকে আমরা বলবো সিরিজ সার্কিট। তাহলে আমি একটু ডেফিনেশনটা লিখে দিই। ডেফিনেশন অফ সিরিজ সার্কিট হবে the circuit in which resistors are which resistors are connected resistors are connected one after another রেসিস্টরস গুলো ওয়ান আফটার অ্যানাদার যদি কানেক্টেড থাকে, দেন that circuit is called series circuit। আর এদের আরেকটা কমন ক্যারেক্টারিস্টিক্স হলো যে এরা বোথ এন্ডে কমন কি বোথ এন্ডে কমন কোনো পয়েন্ট বা কমন কোনো ওয়্যার শেয়ার করে না। তো দ্য রেসিস্টার্স, ইন দিস কেস লিখতে পারো দ্য রেসিস্টার্স ডু নট শেয়ার common point or common where on both sides। তাহলে both sides এ কমন পয়েন্ট আর কমন ওয়্যার এরা শেয়ার করবে না। যেরকম দেখো, বোথ সাইড মানে কি, এই R1 এর দুইটা হ্যান্ড আছে, দেখো এইখানটায় এই R1 এর দুইটা হ্যান্ড, এই পাশে লেফট এই পাশে রাইট। এই R2 এর দুইটা হ্যান্ড, এটা লেফট এটা রাইট, ঠিক আছে? তো এই দুইটা দিয়েই দেখো যে R1 এর লেফটের সাথে, ঠিক আছে, R2 এর, এটা R2 এর দেখো লেফট কানেক্টেড না। যদি R1 এর লেফটের সাথে R2 এরও লেফট কানেক্টেড হতো তাহলে আমরা বলতাম যে তারা একটা ডিরেকশনে অন্তত কমন, মানে এন্ড
লেফটটা শেয়ার করছে, কিন্তু দেখা যাচ্ছে যে দেখো R1 এর রাইট R2 এর লেফটের সাথে, আবার R2 এর রাইট R3 এর লেফটের সাথে, মানে কোনো দুইটার রাইট অথবা কোনো দুইটা লেফট একসাথে কম্বাইন্ড পাওয়া যাবেই না। যদি দেখো যে যে কোনো দুইটা বা তিনটা এরকম যদি রেজিস্টার থাকে এবং তাদের একজনের লেফটের সাথে আরেকজনের লেফট বা একজনের রাইটের সাথে আরেকজনের রাইট যদি কানেক্টেড না থাকে, তাহলে সেই সার্কিটটাকে আমরা সিরিজ সার্কিট বলবো। দেখা যায় এখানে লেফটের সাথে লেফট কখনোই কানেক্ট থাকবে না, রাইটের সাথে রাইট কখনোই কানেক্ট থাকবে না। কানেকশনটা হবে কি লেফটের সাথে রাইট, লেফট লেফট কানেক্টেড হবে না, রাইট রাইট কানেক্টেড হবে না, কানেক্টেড হবে কি লেফটের সাথে রাইট। তো এই ধরনের ফেনোমেনা যদি আমরা দেখি, আমরা সাথে সাথে বলবো যে এটা হচ্ছে একটা সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিটের ডেফিনেশনে আমরা যেটা বলছি, দ্য লোড অর অ্যাপ্লায়েন্সেস অর দ্য রেজিস্টার্স আর কানেক্টেড ওয়ান আফটার অ্যানাদার, ঠিক আছে। অ্যান্ড আমরা যেটা আরও বলতে চাই, দ্য রেজিস্টার্স ডু নট শেয়ার কমন পয়েন্ট অর কমন ওয়্যার অন বোথ সাইডস, বোথ সাইডে তারা কোনো কমন পয়েন্ট বা কমন ওয়্যার শেয়ার করে না, ঠিক আছে। একটা সাইডের সাথে আরেকটা সাইড, দ্যাট ইজ একটা লেফটের সাথে আরেকটা রাইট সাইড কানেক্টেড হতে পারে অনলি, এছাড়া কিচ্ছু না। তো এটা হচ্ছে আমার সিরিজ সার্কিট গেল। প্যারালাল সার্কিট যদি আমি ডিফাইন করতে চাই, সো হোয়াট ইজ প্যারালাল সার্কিট? প্যারালাল সার্কিট আমি একটু ড্র করি, ড্র করলে ডিফাইন করা সহজ হবে। প্যারালাল সার্কিটটা আসলে কি? ধরো যে এখানটায় আমি একটা সার্কিট ড্র করলাম, এই সার্কিটটা, এই সার্কিটটা ড্র করলাম, এই জায়গায় একটা ব্যাটারি দিয়ে দিলাম, এটা বড় এটা ছোট, ঠিক আছে, বড়টা পজিটিভ এন্ড ছোটটা নেগেটিভ এন্ড। আবার এটাকেই আমি এইভাবেও দিতে পারি, এটাকেই আমি সেম জিনিসটাকে এইভাবে ড্র করতে পারি। আবার এই যে আমি এটা ড্র করলাম, তারপরে আমি এইভাবে দিয়ে দিলাম। দেখো দুইটাই কিন্তু সেম সার্কিট, কিন্তু শেপটা কিন্তু একটু ডিফারেন্টলি ড্র করা হয়েছে। এখন এইখানটায় বললাম যে এই লেফটে এ বি একটা ওয়্যার আছে, রাইট সাইডে সিডি একটা ওয়্যার আছে, আর এখানে বললাম লেফট সাইডে এ একটা পয়েন্ট আছে, রাইট সাইডে বি একটা পয়েন্ট আছে। এখন এই দুইটা সার্কিট যদি ভালো মতো দেখো, তাহলে তোমরা একটা ফেনোমেনা এখানটায় টের পাবা। ফেনোমেনাটা হচ্ছে যে এই যে আমি রেসিস্টার্সগুলো এখানটায় দিয়েছি R1 R2 R3, এখানটায় R1 R2 R3 তিনটা রেসিস্টার্স আছে। এই যে তিনটা রেসিস্টার্স, এই রেসিস্টার্সগুলোর একটা কমন ফিচার তোমরা দেখতে পাও। দেখো R1 এর লেফট এটা, R2 এর লেফট এটা, R3 এর লেফট এটা, সবারই লেফট সেম সাইডে আছে। আবার R1 এর রাইট এটা, R2 এর রাইট এটা, R3 এর রাইট এটা, সবারই রাইট সেম সাইডে আছে। তো এখন আমরা আরও সিম্পলি বলতে পারি যে সবগুলো রেসিস্টরের লেফট সাইডটা একটা কমন ওয়্যারের সাথে আছে, এবং সেই ওয়্যারটা বা সেই তারটা হচ্ছে এবি। তার মানে সবগুলো ওয়্যারের লেফটটা এবি ওয়্যারের সাথে কানেক্টেড, আর সবগুলো রেসিস্টরের রাইটটা সিডি ওয়্যারের সাথে কানেক্টেড। তার মানে এই রেসিস্টরগুলোর যে মানে কি লেফট অ্যান্ড রাইট সাইডগুলো আছে, লেফট সাইডগুলো একটা কমন ওয়্যার শেয়ার করতেছে, আর এই রেসিস্টরসগুলোর রাইট সাইডগুলো একটা কমন ওয়্যার শেয়ার করতেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দ্য সার্কিট ইন হুইচ দ্য রেসিস্টার্স শেয়ার্স কমন ওয়্যার অন বোথ সাইডস। এই রেসিস্টরগুলো কিন্তু কমন ওয়্যার শেয়ার করতেছে। এই সাইডে সবাই এবি ওয়্যারটাকে এবি হচ্ছে কমন ওয়্যার সবারই জন্য, আর রাইট সাইডে সিডি হচ্ছে কমন ওয়্যার সবারই জন্য, R1 R2 R3 জন্য। তাহলে বোথ সাইডে কমন ওয়্যার যদি শেয়ার করে, আমরা তাহলে বলবো যে এটা হচ্ছে একটা প্যারালাল সার্কিট। আবার এই সার্কিটটাকে যখন আমি রিড্র করেছি একটা ডিফারেন্ট শেপ নিয়ে, ওখানটায় দেখো R1 R2 R3 সবারই লেফট একটা কমন পয়েন্ট শেয়ার করতেছে, নট আ কমন ওয়্যার। এখানে কিন্তু একটা কমন ওয়্যার শেয়ার করতেছিল, এবি ছিল একটা ওয়্যার, একটা তার ছিল এবি, হ্যাঁ। কিন্তু R1 R2 R3 এখানটায় কোনো তারের সাথে নিজে মানে কি কম্বাইন্ড হয়নি,
তারা একটা পয়েন্টে এসে কম্বাইন্ড হয়েছে। আবার এদের রাইটগুলো R1 R2 R3 এদের রাইট সাইডগুলো বি পয়েন্টে এসে কম্বাইন্ড হয়েছে। তাহলে আমরা এখানটায় ওই একই ডেফিনেশনটাকে কি বলতে পারি? দ্য সার্কিট ইন হুইচ দ্য রেজিস্টার্স শেয়ার্স কমন পয়েন্টস অন বোথ এন্ডে যদি কমন পয়েন্ট শেয়ার করে, দেখো সবারই লেফটে এ পয়েন্ট, সবাই R1 R2 R3 লেফটে তারা একটা পয়েন্ট শেয়ার করতেছে যেটা সবার জন্য কমন। R1ও এ পয়েন্টে আছে, R2ও এ, R3 তো এ। আবার রাইট সাইডেও তারা একটা কমন পয়েন্ট শেয়ার করতেছে, সেটা কি R1 এর রাইটে কি আছে? বি। R2 এর রাইটে কি আছে? বি। R3 এর রাইটে কি আছে? বি। তাহলে যদি আমরা সার্কিটে দেখি যে তারা লেফট হ্যান্ড রাইটে কমন পয়েন্ট শেয়ার করে, অন দ্যাট টাইম আমরা বলতে পারবো যে সেই সার্কিটটা হবে প্যারালাল সার্কিট। তাহলে আমি একটু ডেফিনেশনটা লিখে দিই। দ্য সার্কিট which shares common wire or common points the circuit in which resistors shares common wires or common points on both end is called parallel circuit. এটা হচ্ছে কি লাল? প্যারালাল সার্কিট। তাহলে এখানে আমরা বলেছি সার্কিট ইন হুইচ রেসিস্টার্স আর কানেক্টেড ওয়ান আফটার অ্যানাদার, আর এখানে বলতেছি দ্য সার্কিট ইন হুইচ রেসিস্টার্স শেয়ার্স কমন ওয়্যার্স আর কমন পয়েন্টস অন বোথ এন্ড আর কল্ড প্যারালাল সার্কিট। এখন সিরিজ সার্কিট দেখলাম, প্যারালাল সার্কিট দেখলাম, ঠিক আছে? এগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অলরেডি তোমরা ক্লাস 8-এ পড়েছো, সো এগুলা দরকার নাই এখন ক্লাস 9-10-এ। তো আমাদের যেটা দরকার এখানটায় এখন সেটা হচ্ছে সিরিজ অ্যান্ড প্যারালাল সার্কিটে আমরা কিভাবে ম্যাথসগুলো করতে চাই। তো ধরো যে ম্যাথস প্রবলেমগুলোকে ওয়ার্কআউট করার জন্য আমাদের যেটা দরকার হবে ম্যাথস প্রবলেম ওয়ার্কআউট করতে চাই। তাহলে ম্যাথস প্রবলেমসকে ওয়ার্কআউট করতে গেলে আমার সিরিজের জন্য আমার যেটা দরকার, ধরো যে একটা সিরিজ সার্কিট দেওয়া আছে R1 R2 R3, এই হচ্ছে আমার সিরিজ সার্কিট। এইটা হলো আমার সিরিজ সার্কিট R1 R2 R3, এবং ধরো যে R1 হচ্ছে 1 ওম, রেসিস্ট্যান্সের ইউনিট হলো ওম। R2 হলো কি, ধরো যে 2 ওম দেওয়া আছে, রেসিস্ট্যান্সের ইউনিট কি? ওম। R3 ধরো যে 3 ওম দেওয়া আছে, রেসিস্ট্যান্সের ইউনিট কি? ওম। এখন এইখানটায় ব্যাটারি থাকতে পারে, ব্যাটারির ভোল্ট হতে পারে 12 ভোল্ট, যাই হোক যাহার নাম হোক কোনো সমস্যা না। সো এখানটায় 3টা রেসিস্টার্স আছে, R1 R2 অ্যান্ড R3। এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে এই 3টা আমি চাই না, এই 3টার বদলে আমি একটা মাত্র রেসিস্টর ইউজ করতে চাই, কিন্তু কন্ডিশন হচ্ছে এই 3টা থাকাতে যতটুকু ইলেকট্রিসিটি কনজিউমড হচ্ছে ওই একটা যাতে সেই একই অ্যাক্টিভিটি শো করে, মানে এই 3টার যতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করবে এই 3টার বদলে যে একটা লাগাবো সেটা একই পরিমাণ বা একই অ্যামাউন্টের ইলেকট্রিসিটি কনজিউম করবে। তার মানে এই 3টার কাজ একটা দিয়ে করব, এই 3টাকে বাদ দিয়ে আমি একটা লাগাবো, এবং ওই যে একটা লাগাবো ওই একটা এই 3টার কাজের ইকুইভ্যালেন্ট কাজ করবে। তাহলে তখন আমার কাছে একটাই ওয়ে আছে যে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করা। তাহলে তোমাদেরকে এই ধরনের প্রবলেমে প্রথমেই বলবে যে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করো। ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স যদি বের করতে হয় তখন আমরা কিভাবে বের করব? সিরিজের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কি আমি একটু আগেই বললাম যে আমার কাছে 3টা অ্যাপ্লায়েন্স আছে বা 3টা রেসিস্টার্স আছে যারা কি করছে? ইলেকট্রিসিটি কনজিউম করছে।
এই তিনটার বদলে আমি বাজার থেকে এমন একটা রেজিস্টার কিনে নিয়ে আসলাম যে এই তিনটারই কাজ করবে। ঠিক আছে, ধরো যে তোমরা আহ, তোমাদের বাড়িতে যে মেইন সুইচ ইউজ করো সেটাও কিন্তু একটা রেজিস্টার, সেটাও কিন্তু ইলেকট্রিসিটি স্মুথ ফ্লোয়িং এর বাধা দেয়। এখন তোমার বাড়িতে ধরো যে তিনটা ওরকম মেইন সুইচ আছে, মেইন সুইচ মানে কাট আউট ইলেকট্রিসিটি একটু বেশি হলেই সেটা কেটে যায়, পরে আবার তারটা নতুন করে লাগাতে হয়। তো এই কাটআউটগুলো আমরা লাগাই যাতে করে হুট করে ভোল্টেজ বেড়ে গেলে যাতে আমাদের বাসায় যে টিভি থাকে, ফ্রিজ থাকে, এইগুলো যাতে আমরা সেভ করতে পারি। তো সেক্ষেত্রে ওই তিনটা কাটআউট না লাগিয়ে যদি আমরা একটা কাটআউট লাগাতে চাই, তাহলে ওই তিনটার ইকুইভ্যালেন্ট কাজ করবে এরকম একটা কাটআউট আমাদের বাজার থেকে কিনতে হবে। তাহলে এই জায়গায় দেখো তিনটা রেজিস্টর আছে, ধরো যে তিনটা বাল্ব আছে, এটা হচ্ছে 10 ওয়াট, এটা 10 ওয়াটের বাল্ব, এটা 10 ওয়াটের বাল্ব, এবং তারা এখান থেকে ইলেকট্রিসিটি কনজিউম করছে। এখন যদি আমি বাজার থেকে 30 ওয়াটের একটা বাল্ব নিয়ে আসি, তাহলে কি ও কি এদের মতোই, এরা তিনজন মিলে যতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করছিল সে একাই অতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করবে? তার মানে কি সেই বাল্বটা যেটা আমি পরে কিনলাম সেটা হচ্ছে এই তিনটা বাল্বের কম্বাইন্ডলি, এই তিনটা বাল্বের সে হচ্ছে ইকুইভ্যালেন্ট বাল্ব। তাহলে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স মানে কি এই তিনটার বদলে এদের মতোই কাজ করতে পারে বা এদের ইকুইভ্যালেন্স রেসিস্ট্যান্স আছে এরকম একটা রেসিস্টর আমি নিয়ে আসব। তাহলে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স ইন কেস অফ সিরিজ সার্কিট যদি আমাদেরকে বের করতে দেয়, ইন কেস অফ সিরিজ সার্কিটের জন্য ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স মানে টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স, এটা খুবই সহজ। টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স একে আমরা আর এস দিয়ে ডিনোট করি, এবং এই আর এস সিরিজের জন্য খুবই সহজ। যদি কোনো রেসিস্টরগুলো সিরিজে কানেক্টেড থাকে, সিরিজ কানেকশনে কানেক্টেড থাকে, তাহলে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করতে গেলে সাধারণত তাদেরকে ডিরেক্টলি অ্যাড করে দিলেই চলে। দেখো তাহলে এই সার্কিটে তিনটা রেসিস্টর ছিল, তিনটাই সিরিজে কানেক্টেড ছিল, এবং সেক্ষেত্রে এদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করার জন্য আমি কি করেছি, আমি তিনটাকেই কি ডিরেক্টলি অ্যাড করে দিয়েছি, এবং এদের ভ্যালুগুলো যদি বসাই তাহলে টোটাল আমার 6 ওম হচ্ছে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। তার মানে এই 1 ওম, 2 ওম, 3 ওম এই রেসিস্ট্যান্সের তিনটা রেসিস্টরকে সরিয়ে আমি একটা রেসিস্টর ইউজ করতে পারি। এতে করে আমার ইলেকট্রিসিটি কনজাম্পশন বলো আর ইলেকট্রিসিটিকে অবস্ট্যাকল দেওয়া বলো, ঠিক আছে, সেক্ষেত্রে আমি একই ধরনের রেজাল্ট পাবো। তো ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গিয়েছে তোমরা। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্যারালাল যে সার্কিট আছে, সেই প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কিভাবে আমি বের করব। সো আমি প্যারালাল সার্কিটের কি চাই, ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স চাই। ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স দরকার আমার প্যারালাল সার্কিটের। তাহলে দেখো একটা প্যারালাল সার্কিট আমি ড্র করলাম, দিস ওয়ান ইজ এ প্যারালাল সার্কিট। এই R1, এই হচ্ছে আমার R2, এই হচ্ছে আমার R3। একটা আগে তোমরা প্যারালাল সার্কিটের চেহারা দেখেছো। তাহলে এই জায়গায় আমি একটা ব্যাটারি কানেক্ট করলাম, তাহলে আমার এটা প্যারালাল সার্কিট হয়ে গেল। কেন এটা প্যারালাল বলো? এটা প্যারালাল সার্কিট বিকজ এই R1, R2, R3 বোথ এন্ডে কমন ওয়্যার শেয়ার করছে। এই পাশে সবাই AB ওয়্যারটাতে কানেক্টেড, ও পাশে সবাই CD ওয়্যারটাতে কানেক্টেড। সো বোথ এন্ডে তারা কমন ওয়্যার শেয়ার করছে দেখেই তারা প্যারালাল। এখন মেইনলি আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স অফ দিস প্যারালাল সার্কিট বের করতে চাই। তো প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সকে আমরা আরপি দিয়ে ডিনোট করব, কিন্তু আমরা যখন সিরিজ সার্কিটের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করেছি সেটাকে কিন্তু আমরা আরএস দিয়ে ডিনোট করেছিলাম। দেখো সিরিজ সার্কিটের
ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সকে আমরা আর এস দিয়ে ডিনোট করব। সো সিরিজ যেহেতু এ কারণে এস। হ্যাঁ, এখন প্যারালাল সার্কিটের যে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স সেটাকে আমরা আরপি দিয়ে ডিনোট করতে চাই। তাহলে প্যারালাল দেখেই এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সকে আমরা আরপি দিয়ে ডিনোট করি। তাহলে এখানটায় টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কি হতে পারে? এখানটায় টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স যেটা হবে সেটা হলো আরপি is equals 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 হোল ইনভার্স। সো ইনভার্স মানে তোমরা নিশ্চয়ই এতদিনে শিখেছো, যেমন এক্স এর উপরে যদি ইনভার্স দিই সেটাকে লিখতে হয় 1 বাই এক্স, তাই না? আবার যদি 3 এর উপরে কেউ ইনভার্স দেয় ওর ভ্যালু হয়ে যায় 1 বাই 3। এখন কেউ যদি 3/5 এর উপরে ইনভার্স দেয় তাহলে কি হবে? 3/5 এর উপর ইনভার্স দিলে এটা সরাসরি 5/3 মানে উল্টিয়ে দেওয়া যায়। তো যদি সরাসরি এটা মাথায় না আসে তাহলে এক কাজ করতে পারো, ধরো যে 3/5 ইনভার্স দেওয়া আছে, সো এটাকে তোমরা 1/3/5 তো লিখতে পারবা। ইনভার্স মানেই 1 এর নিচে চলে যাওয়া, তাহলে 1 এর নিচে আমি এটাকে নিয়ে গিয়েছি। আর যখনই 1 এর নিচে নিয়ে গেলাম, এখন এই ফ্র্যাকশন হিসাবে যখনই মাল্টিপ্লাই করব তখনই কি করতে হবে? আপসাইড ডাউন করতে হবে। সো সেক্ষেত্রে এটা 5/3 হয়ে যাবে। ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন আমি এগুলোর একটু রেসিস্ট্যান্সগুলো দিয়ে দিই। ধরলাম সবগুলোরই রেসিস্ট্যান্স হচ্ছে 3 ওহম করে, খুবই একটা ভালো রেসিস্ট্যান্স আছে সবারই। তো সবগুলোরই রেসিস্ট্যান্স যদি 3 ওহম হয় তাহলে আমি তো এইখানটায় ভ্যালু বসাতে চাই, তাই না? তাহলে কি হবে? 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 হোল ইনভার্স। এখন এগুলোর তো এলসিএম নিতে হবে, এলসিএম নিয়ে অ্যাড করতে হবে। তাহলে এলসিএম নিয়ে অ্যাড করলে উপরে 1 প্লাস 1 প্লাস 1 এভাবে আসবে, হোল ইনভার্স আসবে। দ্যাট ইজ 3/3 হোল ইনভার্স, দ্যাট ইজ 1 ইনভার্স মানে 1। ঠিক আছে, তাহলে এর টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স আসলো 1। তাহলে শুধু সিরিজের যদি টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করতে দেয় আমরা ডিরেক্টলি অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু 1 এর নিচে কোনো কিছু 1/R1 1/R2 কিন্তু লিখি নাই সিরিজের সময়। কিন্তু যখন প্যারালালের ক্ষেত্রে আমরা টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করছি, শুধু প্যারালাল সার্কিট, এটা এখানে কোনো সিরিজ কেউ নাই, তো সেক্ষেত্রে আমরা টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স হচ্ছে আরপি হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 হোল ইনভার্স। সো এখানটায় দিলাম আমরা এটা। এখন কিছু কিছু সার্কিট থাকবে যেখানটায় সিরিজ অ্যান্ড প্যারালাল এর কম্বিনেশন থাকবে। যদি এই কম্বিনেশনটা থাকে তখন আমরা কি করব? তো এই সিরিজ অ্যান্ড প্যারালালের যদি কম্বিনেশন থাকে, অন দ্যাট টাইম আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? ধরো যে আমার এই সার্কিটটা আছে, দিস ওয়ান ইজ এ কম্বাইন্ড সার্কিট, এই একটা থাকলো, তারপরে এখানটায় আরো দুইটা থাকলো, এটা 2 আর 2 ওহম, এখানটায় আর 2 ওহম, এখানটায় হচ্ছে R1, এটা হচ্ছে ধরো যে 1 ওহম। এই হচ্ছে আমার একটা সার্কিট। এইখানটায় ব্যাটারি আছে, ব্যাটারি থাকলো, এই সার্কিটটা আমি ড্র করে ফেললাম। তো এখানটায় এটা কিন্তু শুধু সিরিজ বা শুধু প্যারালাল সার্কিট আমি বলতে পারবো না। এটাকে আমি যেটা বলতে পারি এটা হচ্ছে একটা কম্বাইন্ড সার্কিট। কম্বাইন্ড সার্কিট মানে কি? এখানটায় সিরিজ অ্যান্ড প্যারালাল দুটারই একটা কম্বিনেশন আমরা দেখতে পাবো। তাহলে এই দুটার কম্বিনেশন যদি আমরা এখানটায় দেখতে পাই তাহলে এটাতে কিন্তু ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করার সময় আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। আমরা হুট করে ওই RS ইকুয়ালস R1 প্লাস R2 প্লাস R3
বা আরপি হচ্ছে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 হোল ইনভার্স, এইগুলো এইখানটায় হুট করে লেখা যাবে না। তো কিভাবে করব তাহলে? ধরো যে এই ব্যাটারির ভোল্টেজও দেওয়া থাকে মাঝে মাঝে 12 ভোল্ট, ধরো যে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। এখন এর টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করতে হবে। কি বের করতে হবে? টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। সো এই টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স যদি আমার কাছে চায় অন দ্যাট টাইম, আমি কি করব? টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করতে হবে। সো এই টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সটা বের করার জন্যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে সবচেয়ে বেশি রেসিস্টর যেই জায়গাগুলোতে আছে সেই জায়গায় আমি ঢুকবো। তো দেখো এইখানে কি সবচেয়ে বেশি রেসিস্টর, নাকি এই যে বক্স লাইক রেক্টাঙ্গুলার বক্স লাইক যে জোনটা আছে ওখানটায় সবচেয়ে বেশি রেসিস্টর? অবশ্যই এই জায়গায় সবচেয়ে বেশি রেসিস্টর। এটা হচ্ছে একটা রেক্টাঙ্গুলার ব্লক লাইক জোন, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওই যে রেসিস্টরগুলো দেখতেছি ওই জায়গায় আগে যাব, একটা রেসিস্টরের জায়গায় আগে যাব না। যদি এই দুইটা বাদে এরকম একটা আমার জোন থাকতো যে ওইখানটায় 3টা রেসিস্টর আছে, তাহলে আমি ওইখানটায় আগে যেতাম, আগে এখানটায় যেতাম না। তো কম্পারেটিভলি এই একের চাইতে 2 বড় এবং এটা একটা বক্স লাইক স্ট্রাকচার তৈরি করছে। তো আমি সবাইকে বলি যে তোমরা বক্সের ভিতরে আগে ঢুকো, কারণ এক একটা সার্কিটে এরকম রেক্টাঙ্গুলার বক্স, ট্রায়াঙ্গুলার বক্স, স্কোয়ার বক্স এগুলো তোমরা খুঁজে পাবা। তো ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করার সময় তোমরা ওই বক্সগুলোর ভিতরেই আগে ঢুকবা, এতে করে তোমাদের লাভ বেশি। ঠিক আছে? তোমরা খুব সহজেই সেটা কি করে ফেলতে পারবা? সলভ করে ফেলতে পারবা। তাহলে আমরা R2 আর এটা হচ্ছে R3, এই দুইটাকে নিয়ে আগে কাজ করব। তার মানে আমি প্রথমে কোথায় ঢুকতে বলছি? প্রথমে ঢুকতে বলছি এই বক্স লাইক যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের ভিতরে ঢুকো তোমরা। এই R2 এটা, R2 হচ্ছে 2 ওহম আর R3 হচ্ছে এখানটায় 2 ওহম। তাহলে 2 ওহম 2 ওহমের আমার দুইজন আছে। এখন এদের নেচার আমি দেখতে যাব যে এরা কি সিরিজ না প্যারালাল। দেখো তো এই R2 এর লেফট, এটাকে যদি আমি একটা কমন ওয়্যার ধরি, মানে এটাকে যদি একটা তার ধরি, কমন ওয়্যার না, শুধু তার ধরলাম, এটা একটা তার, এটা আর একটা তার। দেখো R2 এর এটা লেফট, এটা R3 এর লেফট। দেখো তো R2 অ্যান্ড R3 এর লেফট এই একই তার বা একটা কমন তার শেয়ার করছে না? করছে। আবার R2 এটা হচ্ছে রাইট, R3 এটা হচ্ছে রাইট। দেখো রাইট সাইডেও তারা একটা কমন তার বা একটা কমন ওয়্যার শেয়ার করছে। তার মানে একটু আগেই আমরা শিখেছি যে বোথ এন্ডে বা বোথ সাইডে যদি কমন তার বা কমন ওয়্যার শেয়ার করে কোনো রেসিস্টরগুলো, অন দ্যাট টাইম সেই রেসিস্টরগুলোকে আমরা বলবো দে আর প্যারালালি কানেক্টেড। তাহলে আমি এখানটায় বক্সের ভিতরে ঢুকে আমি বুঝতেই পারলাম যে R2 R3 প্যারালালি কানেক্টেড। সো আমি এখানটায় লিখব হিয়ার R2 and R3 are connected in parallel, connected in parallel। তাহলে R2 and R3 প্যারালালি কানেক্টেড হয়েছে। তাহলে এই R2 and R3 এর ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কত? এখনো কিন্তু টোটাল যায়নি, টোটাল যেতে গেলে কিন্তু একে ইনক্লুড করতে হবে। এখানে কিন্তু রেসিস্টর দুইটা নাই, 3টা আছে। সো আগেই টোটাল লিখে ফেলো না। তো কি লিখতে হবে? দেয়ারফর ইকুইভ্যালেন্ট resistance of R2 and R3 is, কি লিখবো আমরা? যেহেতু প্যারালাল সেহেতু RP দিয়ে ডিনোট করব। RP ইকুয়ালস 1/R2 প্লাস 1/R3, উপরে কি দিতে হবে? হোল ইনভার্স। তাহলে 1/R2 মানে হাফ, 1/R3 মানে হাফ, হোল ইনভার্স দ্যাট ইজ 2/2, হোল ইনভার্স দ্যাট ইজ 1। তাহলে এই দুইটার ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স হচ্ছে 1। আর নিয়ম হলো তুমি যতবার ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করবা ততবার নতুন করে ডায়াগ্রাম ড্র করবা। যে এই ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স ড্র করার পরে যে ডায়াগ্রাম ড্র করে না সে বোকা। কারণ আমার নাম্বার কোয়েশ্চেনে এমন কিছু থাকতে পারে যেটার জন্য আমার কি দরকার?
সেই ডায়াগ্রামটার হেল্প দরকার হবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই, ঠিক আছে, যতবার ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স তোমরা বের করবা ততবার ডায়াগ্রামও তোমরা ড্র করবা। তাহলে আমি ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স ড্র করেছি, তার মানে এর দুইজনের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স মানে কি, এই দুইটা বাদ দিয়ে আমি এইটা ইউজ করব। এই দুইটার ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স মানে কি, এই দুইটার বদলে, এই দুইটা বাদ দিয়ে মানে কি, এই দুইটার বদলে আমি এই 1 ওহমের রেসিস্টর ইউজ করব, যে ওই দুইটার ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট কাজ আমাকে দিবে। তাহলে দুইটা 2 ওহম প্যারালালে আছে আর একটা 1 ওহম সিরিজে আছে, একই ব্যাপার, সেইটাই এটা ইন্ডিকেট করছে। তো অত কিছু মাথায় ঢোকানোর দরকার নেই। এদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স 1 ওহম মানে আমি এই দুইটা রেসিস্টর ফেলে দিয়ে এই 1 ওহমের রেসিস্টরটা যদি লাগাই এদের বদলে, তাহলে এরা দুইজন মিলে যে কাজ বা অ্যাক্টিভিটিটা শো করতো, সেই R3 মানে কি আরপিটা, সে একই অ্যাক্টিভিটি বা কাজ শো করবে। এটাই আমরা এখানটায় বুঝতে চাই। এখন আমি রিড্র করছি। এইখানটায় এই সার্কিটে R1 ছিলই, আর এইখানটায় এই দুইটা ছিল, এই দুইটার বদলে এখন কয়টা আসছে, একটা আসছে। তাহলে এখানটায় শুধু আরপি। তারপরে আমি সার্কিটটা কমপ্লিট করে ফেললাম। এই যে দিস ওয়ান ইজ মাই কমপ্লিট সার্কিট, এই সার্কিটটা আমার কমপ্লিট হয়ে গেল। এখানটায় R1 আর এখানটায় হলো কি আরপি। তাহলে এখন R1 আর আরপি আমার কাছে আছে, কিন্তু কিভাবে আছে দেখো, তারা ওয়ান আফটার অ্যানাদার আছে। একজনের লেফটের সাথে আরেকজনের লেফট কানেক্টেড না, বরঞ্চ একজনের রাইটের সাথে আরেকজনের লেফট কানেক্টেড, সো দে আর ইন সিরিজ। সো এখানটায় আমরা লিখব হিয়ার R1 and RP আর ইন সিরিজ কানেকশন। কি ধরনের কানেকশনে আছে, সিরিজ কানেকশনে আছে। তো তারা যদি সিরিজ কানেকশনেই থাকে তাহলে তাদের টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স এখন পাবো। কেন টোটাল এখন বলতেছি, কারণ এখন এই দুইটা রেসিস্টর ছাড়া আর কোনো রেসিস্ট্যান্সই নাই। দেয়ারফর টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স আমি লিখতে পারবো, টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কত হচ্ছে, দুইটা যেহেতু সিরিজে আছে তাহলে আমি এটাকে RS দিয়ে ডিনোট করতে পারবো। তাহলে RS ইকুয়ালস R1 প্লাস RP, এটাই হচ্ছে আমার টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। R1 এর ভ্যালু আছে, R1 এর ভ্যালু দেখো এখানটায় 1 ওহম দেওয়া আছে। সো R1 এর ভ্যালু 1 আর RP এর ভ্যালু একটু আগে আমরা 1 পেয়েছি। তাহলে 1 প্লাস 1 2 ওহম। তাহলে এই যে পুরো সার্কিট, এটাকে আমি কি শুধু প্যারালাল সার্কিট বলবো না, শুধু সিরিজ সার্কিট বলবো না, ইনস্টেড অফ দ্যাট আমি এটাকে কি সার্কিট বলবো, আমি বলতে পারি এটা হচ্ছে একটা কম্বাইন্ড সার্কিট। ঠিক আছে, যেখানটায় সিরিজ কানেকশন অ্যান্ড প্যারালাল কানেকশন দুটোই কি পারসিস্ট করে। তাহলে এই ধরনের কম্বাইন্ড সার্কিটে আমরা এই নিয়মেই কি করব, আমরা টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করব, এবং এখানে টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। এর মানে হচ্ছে এখানটায় তিনটা রেসিস্টর এরকমভাবে ইউজ না করে যদি 2 ওহমের অনলি একটা রেসিস্টর ইউজ করি, তাহলে এরা যতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করতো বা এরা যেভাবে ইলেকট্রিসিটি ফ্লোয়িংয়ে অবস্টেকেল ক্রিয়েট করতো, এটাকে ওর বদলে শুধু এই একটাকে ইউজ করলে একই কাজ পাওয়া যেত বা একই অবস্টেকেল পাওয়া যেত। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমি আরও এটা ইলাবোরেটলি এক্সপ্লেন করার চেষ্টা করব।